ইরান যুদ্ধের বিরতির পরও কাটছে না জ্বালানি সংকট। সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বলছেন বিশ্লেষক। হরমুজ দিয়ে প্রোটোকল মেনে চলাচল করতে পারবে 15টি জাহাজ। রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাজেটে ঘাটতি। ব্যয়ের বড় খাত মেগা প্রকল্প। মেলেনি বিনিয়োগের সুফল। সংসদে অর্থমন্ত্রী দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য। সরবরাহ সংকটে ভোজ্য তেলের বাজার। পুরানো কৌশলে দাম বাড়ানোর পায়তারা আমদানিকারকদের বলছেন বিক্রেতারা। দাম বাড়ায় শঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা। আগামী অর্থ বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি 4.7% উন্নীত হবে এডিবির পূর্বাভাস। অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি উন্নত হলে কমতে পারে মূল্যস্ফীতির হার। এবং ফোন থেকে বাড়ি গাড়ি কেনার সুযোগ। গ্রাহক টানতে ব্যাংকিং পণ্যে বৈচিত্র্য, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করাই লক্ষ্য। দীর্ঘমেয়াদী ঋণ বাড়াবে বিনিয়োগ, মত সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। যুদ্ধ থামলেও সহসায় কাটছে না বৈশ্বিক জ্বালানি সংকট, যার ভুক্তভোগী হবে বাংলাদেশও। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটতে অন্তত আরও মাসখানেক অপেক্ষা করতে হবে। তারা বলছেন জ্বালানির বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কারা চালকের ভূমিকায় থাকবে তার উপর। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাত থামলেও বৈশ্বিক জ্বালানি তেলের সংকট সহসায় কাটছে না। 40 দিনের এই যুদ্ধে থেমে গিয়েছিল বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী। তাই এই যুদ্ধে শুধু রক্তই ঝরেনি, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতির। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয় না সাধারণ মানুষের। গুড প্লেয়ার না। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির মধ্যে দফায় দফায় হরমুজ প্রণালী খোলা আর বন্ধ থাকার প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যার ভুক্তভোগী বাংলাদেশও। 15 ডেজের মধ্যে জাহাজগুলো বিভিন্ন দেশে যাবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং যে মজুদ তেলগুলো আছে সেগুলো সাপ্লাই হবে। যখন সাপ্লাই বাড়বে তখন সংকটগুলো কেটে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। যুদ্ধবিরতি হয়েছে কিন্তু হরমুজ প্রণালী তো ওপেন হয় নাই। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যুদ্ধবিরতি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হরমুজ প্রণালীটা। হরমুজ প্রণালীটা ওপেন করবে নাকি? হরমুজ প্রণালী ওপেন করতে গেলে যতগুলো ফ্রন্টে ওয়ার হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে। তাদের মধ্যে যেসব দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকলে সংকট বাড়বে। এই মুহূর্তে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ তেমন কোনো এর থেকে রেহাই পাবে না। যেগুলো আটকে আছে সেগুলো যদি চলে আসে তাও আমাদের একটা স্বস্তি আসবে। আমাদের দেশে সেই ধরনের সংকট হয়েছে, বাট আমাদের কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধবিরতি হলে পরে বাংলাদেশের জন্য এটা গুড সাইন। আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন দেশ, অনেকগুলো ক্রাইসিস আছে আমাদের। হরমুজ প্রণালী খোলা রাখা আর সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বাংলাদেশকেও, অভিমত বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ও নিরাপদ পথের মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের আপত্তি এই প্রোটোকল বাস্তবায়নকে জটিল করে তুলেছে। প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন হরমুজ দিয়ে চলাচলে কোনো ফি আরোপ করতে পারে না ইরান। যুদ্ধবিরতির জন্য 10 দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে টোল বসানোর কথা জানায় ইরান। জাহাজ প্রতি $1 থেকে $2 মিলিয়ন বা তেলের প্রতি ব্যারেল ভিত্তিতে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানায় দেশটি। অর্জিত অর্থ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করতে চায় তারা। তবে এই পরিকল্পনায় রাজি নয় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে জাহাজগুলোকে ওমানের পাশের প্রচলিত রুট থেকে দূরে ইরানের উত্তর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে শুল্ক আরোপ করা যাবে না। শুধু নৌ পরিবহন বা বন্দর ব্যবহারের সেবা দেওয়ার জন্য সীমিত ফি নেওয়া সম্ভব, যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জাতিসংঘের সমুদ্র আইনের চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকেও সরে আসবে না। বিশ্লেষকরা মনে করছেন, তেলের চালান আসতে দেরি এবং শুল্ক দাবির বিষয়টি জাহাজ মালিকদের বিচলিত করে তুলেছে। বর্তমানে শুধু ইরানের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে পারছে। দীর্ঘমেয়াদে বড় দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই শুল্ককে সহজে মেনে নেবে না। তারা সতর্ক করেছেন, হরমুজ খোলা রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। তবে বাস্তবতা বিবেচনায় জাহাজ মালিকেরা ইরানের শর্ত মেনে চলতে বাধ্য হতে পারেন, না হলে তাদের জাহাজ ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর কোনো ধরনের ফি আরোপ করতে পারে না এবং করলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেন, শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে, সেটা তেহরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। নাদিম মারজান, সময় সংবাদ। ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণী এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি রুদ্রর কাছে। এর আগেও বলেছিলাম যে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে রাত 2টো থেকে, অর্থাৎ গতকাল রাত 2টো থেকে এখানে যারা জ্বালানি তেলের জন্য এসেছেন তারা অপেক্ষা করছেন। সেই লাইন এত দীর্ঘ যে মহাখালী থেকে লাইনে দাঁড়িয়েছেন, কেউ আমতলী থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং সে লাইন সকাল 11টা বাজে এখন। এই দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষার পর তারা পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছেছেন এবং এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন। এখানে 3টি লাইন, এখানে আসলে একটি লাইনের মধ্যে 3টি আলাদা ভাগে ভাগ করে ছোট গাড়ি, মাঝারি সাইজের গাড়ি, মোটরসাইকেল এবং একেবারে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলোর জন্য তারা তেল সরবরাহ করছেন। আর এখানে আলাদা করে 2টো লাইন করা হয়েছে। একটা হচ্ছে যারা বিভিন্ন বাহিনীর সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন বাহিনীতে কর্মরত সদস্যদের জন্য, আরেকটি হচ্ছে একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত। তো একেবারে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকেই সবাইকে জ্বালানি নিতে হচ্ছে। এখানে কেউ কোনো ধরনের বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছেনও না, এখান থেকে কাউকে আলাদা করে কোনো বাড়তি সুবিধা দেওয়াও হচ্ছে না। এখানে যারা জ্বালানি সংগ্রহ করছেন তারা যেমনটা বলছিলেন যে এই জ্বালানি সংগ্রহ করতে এসে, আজকে তো ছুটির দিন থাকায় চাপটা একটু বেশি সকাল থেকে না, গতকাল রাত থেকে। এবং অন্যান্য দিন দেখা গেছে যে এই জ্বালানি সংগ্রহ করতে এসে অনেককে দেরি করে অফিসে পৌঁছতে হয়েছে, অফিসে ঝামেলায় পড়তে হয়েছে। পাশাপাশি অনেকে অভিযোগ করছেন যে যারা জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা একের অধিক পাম্প ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন এবং এই বিষয়টি তদারকির জন্য সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টাও করছেন সরকার। এই লক্ষ্যে ফুয়েল পাস নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যেটি আপাতত 2টি পেট্রোল পাম্পে, একটি সোনার বাংলা শ্যামলীতে এবং আরেকটি হচ্ছে এই ট্রাস্ট ফিলিং স্টেশন, এই 2টি পেট্রোল পাম্পে এই ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে এবং সেটার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। তো আমি কথা বলছিলাম, এখানকার কর্তৃপক্ষ আমাকে যেমনটা বলছিলেন যে জ্বালানি এই ফুয়েল পাসের মাধ্যমে একজন গ্রাহক কতটুকু জ্বালানি তেল সংগ্রহ করলেন, কি পরিমাণ তেল সংগ্রহ করলেন সপ্তাহে এবং সারা মাসে, সেই হিসেবটি রাখা যাবে। এরই মধ্যে আপনারা জেনেছেন, আমরাই জানিয়েছি যে দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যে রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করে একটা যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটা যেন সামাল দেওয়া যায় এবং বিভিন্ন জায়গাতে অ্যাপস এবং অন্য উপায়ে যে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেটি একটা সুফলও পাওয়া গেছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রাজধানীর বিজয়নগর থেকে থাকা আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট এলে আমি আবার জানানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণী এলাকায়। আওয়ামী সরকারের সময় রাজস্ব আদায়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় বাজেটে ঘাটতি ছিল। ব্যয়ের বড় খাত মেগা প্রকল্প হওয়ায় জনগণ বিনিয়োগের সুফল পায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার কাজ শুরু করেছে সরকার। সকালে জাতীয় সংসদে প্রথম অধিবেশনের চলমান সেশনে 300 বিধিতে দেয়া বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের সময় পাচার হওয়া টাকা ফেরাতে কাজ করছে সরকার। টেকসই অর্থনীতি গড়ার স্বপ্ন তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, জনগণের কথা মাথায় রেখে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে ভর্তুকি দিচ্ছে সরকার। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলে জানান আমির খসরু।
অভ্যন্তরীণ সম্পদের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার। শুধু বাজেট ঘাটতি যে বেড়েছে তাই নয়, এ বৃদ্ধির মানও প্রশ্নবিদ্ধ। প্রকল্প ছিল অতিমূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। প্রায় ৩ মাসের অচলাবস্থার পর আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। চালু হয়েছে দ্বিতীয় ইউনিট। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ। প্ল্যান্ট কর্তৃপক্ষ বলছে গ্রীষ্ম ও সেচ মৌসুমের বাড়তি চাহিদা মাথায় রেখে শিগগিরই চালু হবে প্রথম ইউনিটটিও। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% যোগান আসবে কয়লা ভিত্তিক এই কেন্দ্রটি থেকে। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব বেতা। দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও সচল হলো পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। বুধবার রাতে উৎপাদনে ফিরে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ইউনিটটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। এর আগে কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে কয়লা সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পর্যাপ্ত কয়লা মজুদ সাপেক্ষে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন ৪০০ মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি ধীরে, তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে। সংশ্লিষ্টদের মতে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে গ্যাস ভিত্তিক উৎপাদনের উপর চাপ কমবে, পাশাপাশি ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তাও হ্রাস পাবে। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। তবে দীর্ঘমেয়াদী চুক্তি না থাকায় এখনও পুরোপুরি স্বস্তিতে নেই কর্তৃপক্ষ। আপাতত অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হচ্ছে। প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম ইউনিট এবং ৯ এপ্রিল দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর গত ১১ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ক্রেতার সমাগম কিছুটা বেশিই থাকে, আর ক্রেতারা প্রত্যাশা করেন যে বাজার স্বাভাবিক থাকবে। তবে এই মুহূর্তে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে ভোজ্য তেলের দাম নিয়ে একটু টানাপোড়েন চলছে। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারের মুদির দোকানগুলোর মাঝে। এখানে বিভিন্ন মুদির দোকান ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটা হলো সয়াবিন তেলের সংকট। দোকানে দোকানে তেলের মজুদ যেমন কম, তেমনই কিন্তু দাম নিয়েও চলছে কারসাজি। এখানকার বিক্রেতারা বলছেন তারা প্রয়োজনের তুলনায় অনেক কম সরবরাহ পাচ্ছেন। তাদের চাহিদা যদি থাকে 10 বোতল সয়াবিন তেলের, সেখানে তারা হাতে পাচ্ছেন 2 থেকে 3 বোতল সয়াবিন। যেখানে একটি দোকানের চাহিদা 5 থেকে 6 কার্টন সয়াবিন তেল, সেখানে কিন্তু তারা পাচ্ছেন মাত্র 1 কার্টন। আবার সব ধরনের অর্থাৎ সব সাইজের সয়াবিন তেলের বোতলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই দোকানগুলোতে। 5 লিটারের সয়াবিন তেলের বোতল বেশ কম দেখেছি আমরা। বেশিরভাগ দোকানে কিন্তু বিক্রি হচ্ছে 1 থেকে 2 লিটারের বোতল। বিক্রেতারাও বলছেন যে 5 লিটারের বোতল তেলের বোতল তারা কম পাচ্ছেন, তবে চাহিদা সব থেকে বেশি কিন্তু এই 5 লিটারের সয়াবিন তেলেরই। আবার ক্রেতাদের অভিযোগ কিন্তু যে শুধু তেল কিনতেই হচ্ছে তাদের এমন না, তেলের সাথে সাথে কিন্তু আনুষঙ্গিকভাবে আটা, সুজি, ময়দা এসবও কিন্তু তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। কারণ কিছু কিছু জায়গায় এই বিষয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে যে কেন শুধু তেল তারা কিনতে পারবেন না, তেলের সাথে সাথে আনুষঙ্গিক জিনিসও তাদের কিনতে হবে। এ নিয়ে বিক্রেতাদের কথা, তারা যখন তেল কিনতে যাচ্ছেন ডিলারদের কাছ থেকে যখন তেল কিনতে যাচ্ছেন, তখন তাদের শুধু তেল কিনলেই হচ্ছে না, তেলের সাথে সাথে আনুষঙ্গিকভাবে তাদেরকে ময়দা, তারপরে আটা সহ, চাল সহ, চিনি, সুজি এই ধরনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। না হলে কিন্তু তারা
তারা তেল পাচ্ছেন না ডিলারদের কাছ থেকে। আর এই ক্ষেত্রে যখন তারা ক্রেতাদেরও কিনতে বাধ্য করছেন, তখনই কিন্তু তাদের সাথে ক্রেতাদের এক ধরনের মনোমালিন্য দেখা যাচ্ছে। যেখানে ক্রেতারা তেল পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু তারা সব ধরনের মুদি দোকান বাজার করছেন। এই ছিল আমার কাছে বর্তমানে কারওয়ান বাজার থেকে ভোজ্য তেলের সর্বশেষ খবরাখবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.5% থেকে বেড়ে আগামী 2026-27 অর্থ বছরে 4.7% উন্নীত হবে। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সাময়িকভাবে সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হলেও আগামী অর্থ বছরে এর প্রভাব কমে আসবে। অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি উন্নত হলে মূল্যস্ফীতির হার কমে 8.5% নেমে আসবে বলে আশা করছে এডিবি। আমদানি চাহিদা বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতির কারণে চলতি হিসাবে জিডিপির 0.5% ঘাটতি থাকবে বলেও আশঙ্কা এডিবির। তবে 2027-এর শেষ নাগাদ যা সামান্য বেড়ে 0.6% হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সত্ত্বেও খুব দ্রুতই রেমিটেন্স প্রবাহ স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে এডিবি। দেখছেন এ সময়ের বাণিজ্য। কোটিপতি হওয়া এখন কল্পনা নয়, বরং পরিকল্পিত। দৈনন্দিন কেনাকাটা, উদ্যোক্তা তৈরি থেকে বড় সম্পদ তৈরিতে গ্রাহকদের উৎসাহিত করে ব্যাংকগুলো এখন অভিনব সেবার মাধ্যমে তাদের পণ্য পরিকল্পনা করছে। এটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী ঋণ বিনিয়োগে সহায়তা করবে বলে মত ব্যাংক সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এক সময় কোটিপতি হওয়ার স্বপ্ন মনে হলেও এখন তা হাতের মুঠোয়। আমানতকারীদের সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ও আরও লাভবান করতে এখন ব্যাংকগুলো লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার হওয়ার মতো স্কিম বাজারে ছাড়ছে। দীর্ঘমেয়াদী আমানতে চড়া মুনাফা। এই যে যাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, সেই ইনকামটা ব্যয় হচ্ছে কোথায়? ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। খাবারের দোকান থেকে শপিং, দৈনন্দিন বিল পরিশোধ থেকে বিনোদনে লেনদেনে সাশ্রয়ের অফারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে ব্যাংক। টাকা হাতে না রেখে দেশে বিদেশে দূরত্ব জয় করা প্লাটিনাম, গোল্ড, সিলভার সুতোর 4.25 কোটি এটিএম কার্ড এখন সবার ওয়ালেটে। আন্তর্জাতিক ফিনটেক ও ক্রেডিট ফ্যাসিলিটি আরও দামি করে তুলেছে। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস প্রতি মাসে টাকা জমা দেয়া, কোয়ার্টারলি টাকা জমা দেয়া, এগুলো কিন্তু ব্যাংকের মোটামুটি স্ট্যাবল ফান্ড হিসেবে আমরা ট্রিট করি, কোর ডিপোজিটের কাছাকাছি। সুতরাং ব্যাংকের এই লক্ষ্যটা থাকাটা স্বাভাবিক, কারণ তাদেরকে যেহেতু বাংলাদেশের লং টার্ম ফাইন্যান্সিং করতে হচ্ছে। গাড়ি বাড়ি আপনিও করতে পারবেন। ঋণ দেয়ায় ব্যক্তির মোবাইল ফোন কেনা থেকে এমন বড় সম্পদ সৃষ্টিতে উৎসাহিত করছে ব্যাংক। এছাড়া ঋণ ছাড়েও স্টার্টআপে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও উচ্চশিক্ষায় ঋণ ছাড়ের মতো খাতও থাকছে ব্যাংকের পরিকল্পনায়। বছরে বিভিন্ন সময় বেড়াতে যাচ্ছে, ওই সকল জায়গায় প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে আমাদের প্রাইভেট বিমান সার্ভিস আছে। এই এন্টারপ্রেনারশিপ বিল্ড আপ হওয়ার পিছনে ব্যাংক যে উদ্যোক্তা সৃষ্টি করছে, সেই উদ্যোক্তাদের ভূমিকা আছে। অর্থাৎ সোসাইটি একটা পজিটিভ চেইন আছে এই আর্থসামাজিক চিত্র পরিবর্তন করার পেছনে। ব্যাংকে দাঁড়িয়ে থাকার কাউন্টার ফাঁকা। সময়কে এখন আরও দামি করে তুলেছে ডিজিটাল লেনদেন। হাঁটতে, চলতে, ফিরতে, প্রবাসে বা দেশে প্রান্তিকের মানুষকে যুক্ত করে ইনক্লুসিভ ইকোনমির সংজ্ঞায় এখন দেশে ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ, যেখানে 78% হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। গত এক দশকে ব্যাংকিং পণ্য বা সেবায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো ফিজিক্যাল শাখা কমিয়ে ফিনটেক সলিউশন এবং ডিজিটাল লেনদেনে নেমেছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে রিয়েল টাইম, দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকও চাইছে আগামী 4 বছরে অন্তত 75% লেনদেন হবে ক্যাশলেস, যা ভবিষ্যতে শুধু টাকা ছাপাতে যে খরচ সেটিই কমাবে না, একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং লেনদেনের স্বচ্ছতাও নিশ্চিত করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন এ সময়ের বাণিজ্য। গোডাউনে পর্যাপ্ত মজুদ, অথচ কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। মাদারীপুরের ক্রেতারা 12 কেজির সিলিন্ডারে গুনছেন বাড়তি 400 টাকা পর্যন্ত। বোতলের গায়ে নির্ধারিত মূল্য না থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ এর রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকল।
গোডাউনে শত শত বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার, ট্রাক ও ভ্যানে করে আনা হচ্ছে আরও বোতল, অথচ বাজারে কৃত্রিম সংকট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, ক্ষুব্ধ ক্রেতা। সিলিন্ডারের গায়ে সরকার নির্ধারিত দাম না থাকায় ইচ্ছে মতো নেওয়া হচ্ছে দাম, এমন অভিযোগ মাদারীপুর শহরের লেকের দক্ষিণ পাড়ের হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী খোকন তালুকদারের। ব্যবসা চালাতে প্রতি মাসে তিনি 65 থেকে 70টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম 1728 টাকা হলেও বাড়তি দিতে হচ্ছে আরও 200 থেকে 400 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় এই হোটেল ব্যবসায়ী। গ্যাসের যে দামটা তারা মূল্যটা বেশি নিতেছে, এটা আমার ভিতরে এসে পড়তেছে, এই কারণে আমার দোকানদারি করা সম্ভব না। একই অভিযোগ শহর থেকে গ্রাম, জেলার অধিকাংশ বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁয় ব্যবহার করা গ্যাস সিলিন্ডারের ক্রেতাদের। বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারের বোতলে সরকার নির্ধারিত মূল্য না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলাররা নিচ্ছেন ইচ্ছেমতো দাম। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি হলেও নেই কোনো প্রতিকার। 2000 টাকা এখন বর্তমানে গ্যাস কিনতে আসি, বেশি তো সমস্যা, দোকানপাট চালাইতে পারি না, খুব সমস্যায় আছি। এখন আমাদের তো অবস্থা ভালো নয়, একমাত্র গ্যাসের কারণে। সরকার যে মূল্য নির্ধারণ করছে, এই মূল্য দিয়ে আমরা গ্যাস চাই। তবে বাড়তি দাম নেয়ার জন্য পরিবহন খরচ বেশি আর সরবরাহ কমের অজুহাত ডিলারদের। ডিজেল না থাকার কারণে গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা যায় যে আপনি 6000 মাল বিক্রি করলে যেই খরচ আর 2000 মালের তো একই খরচ, আপনি তো কোনো কিছু বাদ দিতে পারবেন না। 150 টাকা ড্যামেজ চলে যায় আমাদের। এই জন্য সরকারি নির্দিষ্ট রেট থাকা সত্ত্বেও আমরা ওই গ্যাস বিক্রি করতে পারতেছি না। অবশ্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ মজুতদার এবং দাম বেশি নেওয়া, এইগুলো নিয়মিত চেক করা হয় এবং অভিযোগ যদি আমরা পেয়ে থাকি, সেই অভিযোগকারীর সাথে কথা বলে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদারীপুর জেলায় অর্ধশত ডিলার পাইকারি বিক্রি করেন এই গ্যাস সিলিন্ডারের বোতল, আর খুচরা দোকানের সংখ্যা শত শত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও সরকার নির্ধারিত দামে কখনোই ক্রেতাদের হাতে পৌঁছায় না গ্যাস সিলিন্ডারের বোতল। প্রশাসন মাঝে মাঝে দু একটি ছোটোখাটো অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে তা হয়ে যায় কার্যত অকার্যকর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রংপুর বিভাগে নদ নদী কতটি? এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। নদীকর্মীরা বলছেন, এই দশা যখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির, তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারেকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারি। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারি দিন দিন তার জৌলুস হারিয়েছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারিও। সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারি নামে একটি নদী রয়েছে। তবে নদী গবেষক তুহিন ওয়াদুদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024-এ জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার। পানি উন্নয়ন বোর্ডের মত হলো, তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই, সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, রংপুর। দেখছেন এই সময়ের বাণিজ্য। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেতে রয়েছেন সাগরে নোনা জল ও বালুচরে। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার, আর এই শুক্রবারকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামে। আজকেও পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকতে যে 3টি পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে তীব্র গরম উপেক্ষা করে কিন্তু পর্যটকরা দৌড়ে দৌড়ে বালিয়াড়ির যে তীব্র গরম তপ্ত বালি
পেরিয়ে সমুদ্রের যে নোনা জল সেই নোনা জলে নেমে পড়ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে মানুষের ঢল, সেই মানুষজন কিন্তু সমুদ্রের নোনা জলে তারা গা ভাসিয়েছে। অনেকে আবার লক্ষ্য করছে আমরা লাপালাপি করছে। পরিবার পরিজনের সময় যে সাপ্তাহিক ছুটির দিনে যে ব্যস্ত সময় পার করা যে আনন্দঘন মুহূর্তগুলো কিন্তু এখন কক্সবাজার সমুদ্র সৈকতে কাটছে, সেটি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যেহেতু তীব্র গরম পড়ছে, এই গরম থেকে বাঁচার জন্য পর্যটকরা সমুদ্রের নোনা জলে নেমে পড়েছে। সেখানেই কিন্তু সমুদ্র স্নানে তারা প্রশান্তি খুঁজে পাচ্ছেন, তেমনটাই বলছে। আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটকের আগমন, সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার হকার যারা রয়েছে, বিশেষ করে ফটোগ্রাফার থেকে শুরু করে ঘোড়াওয়ালা, জেট স্কি চালক, বিচ বাইক চালক, সবাই কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। তারা বলছেন যে যেহেতু পর্যটকের আগমন ঈদের পর থেকে এখনো পর্যন্ত অব্যাহত আছে, তার কারণে তাদের যে ব্যবসা সেটি অনেকটাই চাঙ্গা এবং এটি আগামী 14ই এপ্রিল পর্যন্ত, পয়লা বৈশাখ পর্যন্ত এই যে পর্যটকের আগমন সেটি অব্যাহত থাকবে তেমন প্রত্যাশা করছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন এবং যে সমুদ্র স্নানকে নিরাপত্তায় জোরদার রয়েছে। লাইফগার্ড কর্মী থেকে শুরু ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে। এখন পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে বাচ্চা খুঁজে দেওয়া থেকে শুরু করে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড হলে সেটি ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। যুক্ত ছিলাম কক্সবাজারে। আবারও ক্রেতাদের মিলিনিয়ার হওয়ার সুযোগ দিয়ে আসছে কোরবানির ঈদ উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এর শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ফেস অফ ওয়ালটন এসি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদুল আজহা পর্যন্ত ওয়ালটন পণ্য কিনে মিলিনিয়ার হওয়ার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি সহ নিশ্চিত উপহার। বিশ্ববাজারে কমতে শুরু করেছে স্বর্ণের দাম। একদিনে আউন্স প্রতি কমেছে প্রায় $4। ট্রেডিং ইকোনমিক্সের বিশ্লেষণ, ইরান যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হলেও বিনিয়োগকারীদের আস্থা নেই ফেরায় স্বর্ণের দরপতনের কারণ। তবে বড় ব্যবধানে বেড়েছে স্টিলের দাম, ঊর্ধ্বমুখী রূপা, তামার দরও। ইরান যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির সমঝোতায় বিশ্ব মোড়লদের স্বস্তি ফিরলেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। প্রতি আউন্সে $3.94 দাম কমে শুক্রবার সকালে স্বর্ণের বেচাকেনা হয়েছে $4,759। সপ্তাহ ব্যবধানে 3.37% দাম বাড়লেও একদিনেই 0.08% দর কমেছে মূল্যবান এই ধাতুর। তবে যুদ্ধবিরতির প্রভাব পড়েনি রূপার দামে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, একদিনে 0.58% দাম বেড়ে প্রতি আউন্সের বর্তমান বাজার দাঁড়িয়েছে $75.75। সপ্তাহের হিসেবে বেড়েছে 3.89%। ঊর্ধ্বমুখী বাজার ধরে রেখেছে তামাও। পাউন্ড প্রতি দাম বেড়েছে $0.01। সপ্তাহ ব্যবধানে 3.31% দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $5.76। শিল্প খাতে চাহিদার তুঙ্গে থাকা স্টিলের দাম বেড়েছে বড় ব্যবধানে। একদিনে প্রতি টনে $9 বেড়ে প্রতি টনের দাম দাঁড়িয়েছে $3,080। যদিও সপ্তাহের হিসেবে দাম কমেছে 0.74%। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম ও লজিস্টিক খরচ ব্যাপক বেড়েছে। তবে মালয়েশিয়া সরকার দেশটির জনগণের স্বার্থে ভর্তুকি মূল্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাচ্ছে দেশটিতে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে জ্বালানি তেলে ভর্তুকি ও স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মধ্যপ্রাচ্য সংকটে পরিবহন খরচ বাড়লেও এখানকার স্থানীয় বাজারে দাম নির্ধারিত হচ্ছে আগের সপ্তাহের গড় মূল্যের ভিত্তিতেই। ফলে 9 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রতি লিটার অকটেন 95 এবং 97 গ্রেডের দাম 40 সেন্ট বাড়ানো হয়েছে। তবে স্থানীয় নাগরিকদের জন্য বিশেষ সুবিধায় 95 গ্রেডের অকটেনের দাম মাত্র $1.99। তবে স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে পাম্পে এসে মাসে জনপ্রতি
200 লিটার পর্যন্ত এই ভর্তুকি তেল ক্রয় করতে পারবেন। মাসিক 200 লিটারের এই সীমা অতিক্রম করলে বাজার দরে যেটি চলছে 4 রিঙ্গিত 27 সেন্ট, সেটি ক্রয় করতে হবে স্থানীয়দেরও। এছাড়া মালয়েশিয়ায় যে সকল বিদেশি বসবাস করছেন তারা তাদের যানবাহনে 95 গ্রেডের অকটেন নিচ্ছেন বর্তমান বাজার দরে 4 রিঙ্গিত 27 সেন্টে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে 70 সেন্ট বেড়ে বর্তমানে 6 রিঙ্গিত 72 সেন্টে দাঁড়িয়েছে। ডিজেল সংগ্রহের ক্ষেত্রেও সরকার নির্দিষ্ট সীমা আরোপ করেছে, যেখানে ব্যক্তিগত হালকা যানবাহন প্রতিবার সর্বোচ্চ 50 লিটার ডিজেল নিতে পারবেন। 3 টনের নিচের বাণিজ্যিক যানবাহন প্রতিবার সর্বোচ্চ 100 লিটার এবং 3 টনের বেশি ওজনের যানবাহন প্রতিবার সর্বোচ্চ 150 লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে। তবে পাম্পে এসে এই তেল ফিলিং করতে হবে, অন্যথায় আলাদা পাত্রে অথবা বোতলে এই তেল সংগ্রহ করতে পারবে না কেউই। মূলত বিশ্ববাজারের অস্থিরতা থেকেই সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই মালয়েশিয়া সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।